প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, আজ আপনাদের জন্য আমরা পড়ে শোনাব ইসলাম ধর্ম নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বই। বইটির নাম ফাউন্ডেশন অব ইসলাম। বইটি লিখেছেন বেঞ্জামিন ওয়াকার। বইটি বাংলা ভাষায় অনুবাদ করেছেন সাদুল্লাহ। ফাউন্ডেশন অব ইসলাম সময় প্রকাশনী 2006-এর অমর 21শে বইমেলার উদ্দেশ্যে প্রথম প্রকাশ করেছে জুলাই 2005-এ। অনুবাদক বইটিকে উৎসর্গ করেছেন তার শ্রদ্ধেয় শিক্ষক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রয়াত চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ হাবিবুল্লাহকে। বইটির প্রচ্ছদ করেছেন ধ্রুব এস। প্রকাশক হিসেবে রয়েছেন ফরিদ আহমেদ। সময় প্রকাশন 32/2 ক, বাংলা বাজার 1100। বইটির মুদ্রিত মূল্য 300 টাকা। মুখবন্ধ। এই গ্রন্থের প্রধান উদ্দেশ্য হল ইসলাম ধর্ম সম্বন্ধে অমুসলিম পণ্ডিত ব্যক্তিরা যেসব গ্রন্থ রচনার মাধ্যমে অবদান রেখে গেছেন সেগুলোকে একঠাই করে উপস্থাপন করা। ওইসব গ্রন্থগুলোকে মৌলিক বলে দাবি করা হয়। গ্রন্থকার হিসেবে আমি তাদের কাছে ঋণী। এই বিদেশি প্রভাবগুলোকে চিহ্নিত করা যায় প্রফেট মুহাম্মাদের পূর্ব থেকে। প্যাগান আরবরা প্রাচীন বিশ্বের সাথে সংযোগ রেখেছিল মিশর, ব্যাবিলন থেকে গ্রিক ও রোমান পর্যন্ত, এবং এইসব সংগৃহীত তথ্য ইসলামের ভিত রচনায় প্রাথমিকভাবে সাহায্য করেছে। আরবে বসবাসরত ইহুদি ও খ্রিস্টানদের সাথে আরব প্রফেটদের নিকট ও ঘনিষ্ঠ সম্পর্ক এবং পরবর্তীতে ইসলামী রাজ্যের বিস্তারের সময় বিশ্বের বিভিন্ন দেশের মানুষের সাথে সংযোগ এই ধর্মকে শতাব্দীব্যাপী উৎসাহ জুগিয়েছে, আরও সমুন্নত করেছে। অন্যান্য গ্রন্থকারদের মতো আমাকেও প্রখ্যাত স্কলার ও বিশেষজ্ঞ ব্যক্তিদের পাণ্ডিত্য ও জ্ঞানের উপর নির্ভর করতে হয়েছে, যারা বিভিন্ন ক্ষেত্রে তাদের অবদান রেখে গেছেন। তাদের মধ্যে ইগনাস গোল্ডজিহার, মন্টোগোমারি ওয়াট, H.A.R. গিব, আলফ্রেড গিওম, রিচার্ড বেল, টর আন্দ্রে, R.A. নিকোলাস, ম্যাক্সিম রোডিনসন, সৈয়দ আমির আলী এবং অন্যান্য পণ্ডিত ব্যক্তির নাম উল্লেখযোগ্য। এইসব পণ্ডিত ব্যক্তিদের নাম এই গ্রন্থের শেষে উল্লেখিত হয়েছে গ্রন্থপঞ্জিতে। আরবি শব্দ থেকে ভাষান্তরের ব্যাপারে আমি অন্যান্য গ্রন্থকারদের মতো ব্যবহৃত পদ্ধতি অবলম্বন করেছি। এ ব্যাপারে পাঠকদের ইন্ডেক্স দেখতে অনুরোধ করি, যা আমার মূল গ্রন্থে ব্যাখ্যা করা হয়েছে। সমস্ত তারিখগুলোকে খ্রিস্টাব্দ ধরতে হবে, যদি অন্যভাবে উল্লেখ করা না হয়। তেমনি যদি অন্যভাবে বলা না থাকে, তাহলে সব বিদেশি ব্রাকেটে লিখিত শব্দগুলো আরবি বা আরবি থেকে অনুসরণীয়। ব্রাকেটের এইসব ফিগার কোরআন ও সূরার আয়াত। যেহেতু সূরার আয়াত নম্বর অনেক ক্ষেত্রে অমিল থাকে, তাই পাঠকদেরকে 2-3 আয়াত ওপরে নিচে দেখার অনুরোধ করছি। বিনীত গ্রন্থকার। অনুবাদকের কথা। বেঞ্জামিন ওয়াকারের গ্রন্থ ফাউন্ডেশন অব ইসলাম একটি মৌলিক ঐতিহাসিক গ্রন্থ বলে পরিচিত। এই গ্রন্থ রচনায় গ্রন্থকার বহু পণ্ডিত ব্যক্তি ও বিশেষজ্ঞদের রচিত গ্রন্থ আলোচনা করে এই পুস্তকটি রচনা করেছেন। অনুবাদিত গ্রন্থের শেষে গ্রন্থপঞ্জিতে আলোচিত পুস্তকের তালিকা ইংরেজি ভাষায় তুলে দেওয়া হয়েছে। মূল গ্রন্থটির অনুবাদ একেবারে আক্ষরিক নয়, বিষয়বস্তুর কোনো পরিবর্তন বা বিবর্জন হয়নি। যথাসম্ভব গ্রন্থকারের মূল বক্তব্য ও সূত্রসহ অনুবাদিত। অনুবাদকের এই রচনায় নিজস্ব কোনো ভূমিকা নেই এবং তার একটিও নিজের বাক্য সংযোজিত হয়নি। মূল গ্রন্থে বর্ণিত তথ্যসহ বিষয়গুলো শুধু বাংলা ভাষায় বাঙালি পাঠকদের সুবিধার জন্য ভাষান্তর করা হয়েছে। গ্রন্থখানি তথ্য সমৃদ্ধ ইতিহাস গ্রন্থ। এতে কোনো কিংবদন্তি নেই, অতিকথন নেই। ইসলাম ধর্ম ঐতিহাসিক ধর্ম এবং এই ধর্মের প্রবর্তকও ঐতিহাসিক ব্যক্তি। অতএব এই গ্রন্থকে ইসলামের ইতিহাস রূপে পাঠ করা উচিত, পরম সহিষ্ণু হয়ে, আবেগতাড়িত হয়ে নয়। গ্রন্থটি ইসলামের ইতিহাস, থিওলজি নয়। প্রায় 380 পৃষ্ঠার বইটি অনুবাদ করতে আমার যথেষ্ট সময় ও শ্রম ব্যয় করতে হয়েছে, এই বৃদ্ধ বয়সেও। পাঠকের কাছে এই বইটি সমাদৃত হলে আমি আমার শ্রম ও শারীরিক অসুস্থতাকে ভুলে যাব। বইটিকে আগ্রহ নিয়ে ও দৃষ্টিনন্দিত করে প্রকাশ করেছেন সময় প্রকাশনের জনাব ফরিদ আহমেদ। আমি তাঁর কাছে কৃতজ্ঞ। আমি তার প্রকাশনা শিল্প প্রতিষ্ঠানের উন্নতি কামনা করি। সকলেই ভালো থাকুন, সুস্থ জীবনযাপন করে আপন কর্মকেই ধর্মজ্ঞান করুন। সাদুল্লাহ। অধ্যায় 1। প্রাচীন সংযোগ। আরব পেনিনসুলার একটি বিরাট অংশ বালুময় পতিত ভূমির মতো।
ক্লাসিক্যাল ভাষায় বলা হয় আরাবিয়া ডেজার্ট। দক্ষিণের একটি বিশাল শূন্য অঞ্চল এই মরুভূমির সাথে যুক্ত আরব দেশ, রাব আল খালি বলে পরিচিত। উত্তর দিকে একটি অঞ্চলকে বলা হয় নেফাত। আরও উত্তর দিকে আছে সিরিয়া মরুভূমি। কিন্তু এদেশের অনেক অংশ উর্বর ক্ষেত্র। প্রাচীনকাল থেকে এদেশ অন্য দেশের সাথে বাণিজ্য করে বেশ ধনী হয়েছে। ভৌগোলিকভাবে যদিও এদেশের বিরাট অংশ সিরিয়া মরুভূমি ও ভারত মহাসাগরের মধ্যে অবস্থিত, কিন্তু ঐতিহাসিকভাবে আরব অঞ্চল শুধু নয়, আরাবিয়ান পেনিনসুলা, সিরিয়া, প্যালেস্টাইন ও মেসোপটেমিয়ার অংশও এর সাথে সংযুক্ত। যে অঞ্চলে আরবরা বাস করে তা আন্তর্জাতিক বাণিজ্য পথের দ্বারা ক্রুশাকারে ছেদন করা এবং শতাব্দী ধরে মধ্যপ্রাচ্যের প্রতিবেশী দেশগুলোর সাথে লাগাতার সম্পর্কযুক্ত। ফলে বিভিন্ন দেশের সভ্যতার সংস্পর্শে আরবের সংস্কৃতি অন্তহীন প্রক্রিয়ায় পরিবর্তিত ও উন্নত। এই কারণে বিভিন্ন দেশের ব্যবসাদারদের সাথে সুসম্পর্ক গড়ে ওঠে। বিদেশি সওদাগরদের চলাচলের সুবিধার জন্য আরবরা উট এবং গাইড সরবরাহ করেছে। এমনকি সশস্ত্র প্রহরীও যোগান দিয়েছে বেদুইনদের আক্রমণ প্রতিহত করে নিরাপদে গন্তব্যস্থানে পৌঁছানোর জন্য। এই সুবিধার জন্য অনেক জাতি এই অঞ্চলে বাণিজ্যের কারণে জড়িয়ে পড়ে। বাণিজ্য, এজেন্ট এবং বিভিন্ন ধর্মের মিশনারি এই অঞ্চলে তাদের স্থায়ী আবাসস্থল স্থাপন করতে পেরেছে। আরবরা ভবঘুরে বেদুইন ছিল, স্থায়ী বাসিন্দাও ছিল। বাণিজ্যের সংস্পর্শে এসে প্রাচীন মিশর, মেসোপটেমিয়া ও পারস্যে ঐতিহাসিক তথ্য ও নথিপত্রের সাথে পরিচিত হয়ে ওঠে ইহুদি, গ্রিক ও রোমানদের ইতিহাস ও সংস্কৃতির সংস্পর্শেও আসে। এইসব প্রাচীন সভ্যতা ও সংস্কৃতি আরবের সভ্যতা ও সংস্কৃতিকে উন্নত করে। সিরিয়াক ও বাইজেন্টাইন লেখন পদ্ধতির মাধ্যমে এসব দেশের সাথে নিগুড়ভাবে পরিচিত হয়। যাই হোক, মুসলিমদের রাজত্বকালে আরবীয় লেখক ও ঐতিহাসিকগণ এই সংস্পর্শের কথা বিস্তারিতভাবে লিপিবদ্ধ করার সুযোগ পাননি, হয়তো রাজনৈতিক বা অন্য কোনো কারণে। তবে এটা স্পষ্ট যে একসময় আরবরা বিচ্ছিন্ন অবস্থায় ছিল, তবে আরবিয়া মধ্যপ্রাচ্যের একটি অংশবিশেষ বলে গণ্য হতো এবং সবসময় পার্শ্ববর্তী দেশসমূহের সংস্পর্শে এসে ধীরে ধীরে ব্যবসা বাণিজ্যে জড়িয়ে পড়ে। বিদ্যমান নথিপত্রে যা পাওয়া যায় তার থেকে একটা অবস্থার ধারণা পাওয়া গেছে নিম্নে বর্ণিত ইতিহাস থেকে সে সূত্র মেলে। প্রাচীনকাল থেকে মিশর নামে পরিচিত। ওল্ড টেস্টামেন্টে এদেশ মিজারাইজম বলে চিহ্নিত। ঐতিহাসিক প্রামাণ্যে সাক্ষ্য মিলে যে মিশর তখন উন্নত সংস্কৃতির দেশ এবং বিশ্বের সকল সভ্যতার মাতামহী বলে স্বীকৃত। মিশরের ব্যবসা বাণিজ্যের প্রসারে লোহিত সাগরের মুখ্য ভূমিকা আছে। প্রায় খ্রিস্টপূর্ব ৭৭০ সাল থেকে মিশরের শাসকবর্গ নৌপথে আক্রমণ শুরু করে। উদ্দেশ্য ছিল নুবিয়া থেকে হাতির দাঁত ও দাসদাসী সংগ্রহ করা, কারণ অন্য পথের চেয়ে নদীপথেই নুবিয়া যাওয়া সহজতর ছিল। এছাড়া পুনট, ওল্ড টেস্টামেন্টে ফুট, সম্ভবত আফ্রিকার সোমালিয়া থেকে সোনা, সিনাই থেকে তামা, হাবিলা থেকে মশলাপাতি ও দামি মেটাল দ্রব্য আনা। দক্ষিণ আরবের হিমিয়ার অঞ্চল থেকে মৃতদেহ সংরক্ষণের জন্য ও দেবতাদের পূজার কারণে ধূপ ও অন্যান্য দ্রব্যাদি আমদানি হতো। মিশরের মন্দিরের নথিপত্র উদ্ধার করে গ্রিক ঐতিহাসিক হেরোডোটাস বলেছেন যে প্রথম সিসোট্রিস বাণিজ্য পথের নিরাপত্তার কারণে লোহিত সাগরের তীরবর্তী অঞ্চলে অভিযান চালিয়ে তার দখলে আনেন। প্রথম থুতমাসিসের সময়ে প্যালেস্টাইন, উত্তর আরবিয়া, মেসোপটেমিয়া ও সিরিয়ায় অভিযান চালিয়ে এসব অঞ্চল করায়ত্ত করেন। এতে মিশরের ফারাওরা তাদের সাম্রাজ্যের পূর্ব দিকে ইউফ্রেটিস পর্যন্ত সীমানা বিস্তার করে। খ্রিস্টপূর্ব ৯৪০-এ রানী হাটশেপপুট সিনাইয়ের তামার খনিকে পরিবর্ধন করেন, যা শতাব্দী পূর্বে মিশরীয়রা দখল করেছিল, এবং তারপর থেকে এই খনি মিশরে তামা সরবরাহে মুখ্য ভূমিকা পালন করে। হাটশেপপুট লোহিত সাগর এলাকায় এবং পুনটে অভিযান চালিয়ে ওইসব এলাকা সুরক্ষিত করেন নিরাপদ বাণিজ্যের কারণে। এই সময় মিশরীয়রা সিনাই, উত্তর আরব ও মেসোপটেমিয়ার মধ্য দিয়ে যাত্রার সুবিধার জন্য রাস্তাঘাট তৈরি করে। একটি রাস্তা আকাবা বন্দর থেকে তাইমার মধ্য দিয়ে ব্যাবিলনের উত্তর সীমানায় চলে যায়, যার কারণে মিশরের সম্রাটের সাথে মেসোপটেমিয়ার শাসকের বেশ কয়েকটি সংঘর্ষ সংঘটিত হয়।
পরবর্তীতে একটি গুরুত্বপূর্ণ মিশরীয় হাইওয়ে তাইমিয়া থেকে হিজাজ ও সিমিয়ার পর্যন্ত চলে যায়। মাঝে স্থানে স্থানে বিরতির স্থান তৈরি হয় বিশ্রামের জন্য। এই হাইওয়েতে এক বিরতির স্থানে একসময় ইথরের শহর গজিয়ে ওঠে। এই শহরের ইথরের নাম মূলত মিশরীয়, কারণ এর সাথে নীলনদের মুখে বদ্বীপে এবং আপার ইজিপ্টে অবস্থিত আথ্রেবিস শহরের মিল খুঁজে পাওয়া যায়। প্রাচীন ভূগোলবিদদের কাছে ইথ্রিপ লাথ্রিপ্পা বলে পরিচিত ছিল। বিদেশিদের প্রভাব যে আরবে পড়েছিল তার নিদর্শন পাওয়া যায় দক্ষিণ আরবে সেচকর্মের জন্য বিশাল আকার ড্যামের অস্তিত্ব, নদীমাতৃক দেশের সংস্কৃতিতে, এবং এই সংস্কৃতি হয় মিশরীয় নয়তো মেসোপটেমিয়ার। তাছাড়া আরবে যে স্থাপত্য শিল্পের উপস্থিতি ছিল তার নিদর্শনও মিশর এবং মেসোপটেমিয়ার সাথে মিলে যায়। তাই এই সব নিদর্শন ও প্রভাব নিঃসন্দেহে প্রমাণ করে যে আরবদের উপর এই দুই বিদেশি দেশের প্রভাব ছিল। একেশ্বরবাদের প্রথম উত্থান হয় মিশরে ফারাও আথেনাটেনের সময়ে, এবং এই সময়ে মিশরে যেসব ইহুদি বসবাস করছিল তাদের এই মিশরীয় ঈশ্বরবাদ প্রভাবিত করতে পারে। পণ্ডিত ব্যক্তিরা এই একেশ্বরবাদের চিহ্ন খুঁজে পান বেশ কিছু হিমিয়ারাইট উৎকীর্ণ লিপিতে। এ নিদর্শন হিব্রুদের সংস্পর্শে এসে তাদের একেশ্বরবাদে উৎসাহিত করতে পারে। মিশরীয় সর্বেশ্বরবাদ মক্কার চারদিক জুড়ে যেসব দেবদেবী বিরাজ করত সম্ভবত সেগুলো প্রভাবিত করেছিল। মেসোপটেমিয়া, ইরাক, টাইগ্রিস ও ইউফ্রেটিস নদী বেষ্টিত যে ভূমাঞ্চল আরবদের কাছে জেজিরা বলে পরিচিত ছিল, পরবর্তীতে উক্ত অঞ্চলের নদীবেষ্টিত এলাকাকে প্রাচীন পণ্ডিতেরা দ্বীপ বলেই চিহ্নিত করেছেন। মিশরের মতো এই অঞ্চল খ্রিস্টপূর্ব 2500 সাল থেকে আরব দেশের সংস্পর্শে আসে। এর নিদর্শন পাওয়া যায় আক্কাদিয়ানদের উৎকীর্ণ কিলকলিপি থেকে। আক্কাদিয়ানরা উত্তরের সেমিটিক দলভুক্ত। মধ্য এশিয়া থেকে আগত ননসেমেটিক সুমারিয়ানরা এদেশের উত্তরাঞ্চলে বসবাস করত। এই সুমারিয়ান জাতি আস্তে আস্তে সারা মেসোপটেমিয়ার উপর প্রভুত্ব বিস্তার করে। পরবর্তীতে এই কারণে এই অঞ্চলের সিমেটিক ও ননসেমেটিক মিশ্রলোক সংখ্যায় পরিণত হয়, এবং সেই থেকে আজ পর্যন্ত এই মিশ্রলোক সংখ্যায় এদেশ পরিপূর্ণ। সুমেরিয়ার একটি নগর রাজ্য ইরেক থেকেই আধুনিককালের ইরাক নামের স্থিতি লাভ করে। ইরেকের দক্ষিণে আরেকটি মেসোপটেমীয় শহর কলদীয় উর নামে পরিচিত ছিল। প্রাচীন সেমেটিক শব্দ উরের অর্থ দুর্গ। এই উর শহর আব্রাহামের পৈতৃক শহর। আব্রাহামে ইহুদিদের পূর্বপুরুষ এবং উত্তর আরবদেরও। এই মেসোপটেমিয়ায় আক্কাদিয়ান ও সুমেরিয়ানদের পরে আসে অ্যাসিরিয়ান ও ব্যাবিলনীয়রা। এরা পূর্বসূরীদের মতো স্থানীয়বাসীদের সাথে সুসম্পর্ক বজায় রাখলেও পার্শ্ববর্তী ও প্রতিবেশী জাতিদের সাথে ঘন ঘন বিরোধে জড়িয়ে পড়ত। মেসোপটেমিয়ার শাসকবর্গ দিলমুন হাসরা এর ওমানের দক্ষিণ দিক পর্যন্ত তাদের বাণিজ্য তরী পাঠিয়েছিল। অ্যাসিরিয়ান রাজা তুকুলতি নিনিবের নথিপত্র থেকে পাওয়া যায় যে এসব অঞ্চল ও দেশ তার অধীনে ছিল, কিন্তু এও হতে পারে যে সেসব দেশ শুধু বাণিজ্যিক বন্ধু দেশ ছিল। খ্রিস্টপূর্ব 454 সালে অ্যাসিরিয়ান উৎকীর্ণ লিপিতে আরবি নাম পাওয়া যায়। বর্ণিত যে গিন্দেবু বলে এক আরব অ্যাসিরিয়ান রাজা তৃতীয় লাল সালমেন্সের বিরুদ্ধে ষড়যন্ত্রে জড়িত ছিল এবং রাজা শত্রুদের 1000 উট সাহায্য করেছিলেন। 738 খ্রিস্টপূর্বাব্দে এক উৎকীর্ণ লিপিতে প্রকাশ যে আরবির এক রাজা আরাবিয়ান কেদার গোষ্ঠীর পুরোহিত নারী জাবিবাকে পরাস্ত করে উত্তর হিজাজ দখল করে নেয়। এই উৎকীর্ণ লিপি পাওয়া যায় অ্যাসিরিয়ান কিং তৃতীয় তিলগাত পাইলেসারের সময়ে। কেদার গোষ্ঠী তাম্বুবাসী এবং যুদ্ধপ্রিয় আরব দল। তারা তীরধনুকে অতি পারদর্শী ছিল। এদের কথা বাইবেলে উল্লেখ আছে। আরবের এই কেদার গোষ্ঠীর আদি পুরুষ ছিল কেদর, ইসমাইলের পুত্র। দামেস্কের দক্ষিণ পশ্চিমে একটা বিশাল এলাকা জুড়ে তারা বসবাস করত। 715 খ্রিস্টাব্দে অ্যাসিরিয়ার তৃতীয় সারগণ আরব গোষ্ঠীদের উচিত শিক্ষা দেওয়ার মনস্থ করেন ইয়েমেন থেকে হাদ্রামাত পর্যন্ত বাণিজ্য পথে আরবদের লুটতরাজ বন্ধ করার জন্য। এই আরব গোষ্ঠীতে থামুত ও আরাবি অন্তর্ভুক্ত ছিল। এদের মধ্যে যারা সারগণকে সাদা উট উপহার দিয়েছিল তাদের মধ্যে উত্তর মরুভূমির আরবি সম্রাজ্ঞী শমসি এবং দক্ষিণ আরবের সবার রাজা ইয়াথামরের নাম উল্লেখযোগ্য। খ্রিস্টপূর্ব 703 অব্দে
আরবির রানী ইয়াতি তার ভাইয়ের অধীনে একদল সেনাবাহিনী প্রেরণ করেন ব্যাবিলনীয়দের সাহায্যে অ্যাসিরিয়ার সেনাচেরিবের বিরুদ্ধে যুদ্ধযাত্রার। ফলে সেনাচেরিব 690 খ্রিস্টপূর্বাব্দে আরবিদের বিরুদ্ধে একটি পিটুনি অভিযানের আয়োজন করেন তাদের শায়েস্তা করতে। কিন্তু আরবরা এতে বিচলিত না হয়ে তাদের কর্মকাণ্ড চালিয়ে যেতে থাকে। এর ফলে 776 খ্রিস্টপূর্বাব্দে অ্যাসিরিয়ার রাজা এসারহেডেন আরবের রানী তাইলখুনুকে আটকে তার বোন তুব্বাসহ নাইনেভে নির্বাসিত করেন, কেননা তারা সর্বদা অ্যাসিরিয়ার বিরুদ্ধে ব্যাবিলনকে সাহায্য জুগিয়ে আসছিল। কেদার গোষ্ঠীর রাজা হাজাইরেলের সাথে পরে তুব্বার বিবাহ দেওয়া হয়। পরবর্তীতে কোনো এক আরব গোত্রপ্রধান উয়াবুর অধীনে এক বিদ্রোহ দেখা দিলে অ্যাসিরিয়ানরা তা সমূলে উৎপাটন করে। 660 খ্রিস্টপূর্বাব্দে অ্যাসিরিয়ার শেষ কৃত্তি সম্রাট আশুরবানিপাল আসিরীয়দের বিরুদ্ধে অভিযান চালান। পরে 648 খ্রিস্টপূর্বাব্দে তিনি উশু অঞ্চলে এক আরব বিদ্রোহ দমন করেন। এই বিদ্রোহীদের মধ্যে কেদারের রাজা আমুলাদি ও তার সহযোগী পার্শ্ববর্তী গোত্রের রানী আদিয়াসহ ধরা পড়েন। 612 খ্রিস্টপূর্বাব্দে ব্যাবিলনের নবপোলাসার অ্যাসিরীয় রাজ্য থেকে বিচ্ছিন্ন হয়ে স্বাধীনতা ঘোষণা করেন এবং নিও ব্যাবিলনীয় রাজ্য প্রতিষ্ঠা করে ব্যাবিলনিয়া অধিকার করে নেন। 606 খ্রিস্টপূর্বাব্দে তিনি মেডেসের সাথে বন্ধুত্ব করে অ্যাসিরীয় রাজধানী নাইনেভ দখল করে নেন। তারপর থেকে ব্যাবিলনের শক্তি ও বিক্রম বাড়তে থাকে। 580 খ্রিস্টপূর্বাব্দে আবার আরবদের সাথে যোগ দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করায় ব্যাবিলনীয় সম্রাট দ্বিতীয় নেবুচেদনজর কেদারদের ধমক দিলে তারা কর দিতে প্রস্তাব করে। কিন্তু সম্রাট এই দুষ্কৃতকারী আরবদের একটা উচিত শিক্ষা দেওয়ার সিদ্ধান্ত নেন। এই অভিযানে যেসব আরব প্রাণ হারায় তাদের মধ্যে নেতৃত্বদানকারী যোদ্ধা আদনান অন্তর্ভুক্ত ছিল। এই নেতার পুত্র মাআত হত্যাযজ্ঞ থেকে কোনো প্রকারে প্রাণ বাঁচিয়ে জাহাজে পলায়ন করেন। এই মাআত প্রফেট মুহাম্মাদের পূর্ববর্তী উত্তরসূরিদের মধ্যে একজন বলে ধারণা করেন। 552 খ্রিস্টপূর্বাব্দে নবনিষাদ ছিলেন ব্যাবিলনের শেষ রাজা। তিনি উত্তর হেজাজের এক শহর দখল করেন। এই শহরের নাম তাইমা। পরে তাই গোষ্ঠীর কেন্দ্রভূমিতে পরিণত হয়। রাজা নাবনিষাদ ব্যক্তিগতভাবে এই শহর পরিদর্শন করে একে তার ক্ষমতার আসনে রূপান্তর করেন এবং ইথ্রির পর্যন্ত আরবদের দমন করেন ও পুত্র বেলশাহাজারের হাতে ব্যাবিলনের ভার দেন। পরে ব্যাবিলন পারস্যদের দ্বারা 359 খ্রিস্টাব্দে অধিকৃত হয়। বেলশাহাজার পরাজিত ও নিহত হন। পরে ব্যাবিলন পারস্যের দ্বারা 359 খ্রিস্টপূর্বাব্দে অধিকৃত হয়। বেলশাহাজার পরাজিত ও নিহত হন। ইহুদি জাতি। প্রাচীন আরব ইতিহাসকে জানতে হলে ওল্ড টেস্টামেন্টের উপর ভরসা করতে হয়। ঐতিহাসিকদের জন্য ওল্ড টেস্টামেন্ট শুধু সূত্র খোঁজার মূল কাঠামো নয়। ধর্মের উৎস খুঁজে যেসব ছাত্র হন্যে হয়ে ঘুরে বেড়ায় তারাও এই গ্রন্থে সাহায্য প্রার্থী হয়। আরবরা যাদের পূর্ব ইতিহাস নেই তারাও বাইবেল নির্ভর হয় এবং উপযুক্তভাবে গ্রহণ করে আব্রাহাম ও তার বংশধরদের কাহিনী আরবদের প্রাথমিক ইতিহাস গড়তে। আরবরা যাদের পূর্ব ইতিহাস নেই তারাও বাইবেল নির্ভর হয় এবং উপযুক্তভাবে গ্রহণ করে আব্রাহাম ও তাদের বংশধরদের কাহিনী আরবদের প্রাথমিক ইতিহাস গড়তে। ইহুদিদের মতো আরবরাও আব্রাহামের বংশধর বলে দাবি করে। যদিও আব্রাহামের সম্পর্কে যে ট্রেডিশন বর্তমান তাতে ইহুদি ও আরবদের ভার্সনে ভিন্নতা আছে, সেই ভিন্নতাকে পরিষ্কার করার দরকার নয় কি? আব্রাহাম মেসোপটেমিয়ার কলদিয়ার একটি শহর থেকে আগত। তিনি উরনগরী স্ত্রী সারাসহ পরিত্যাগ করেন জেরুজালেমের কেনান ভূমিতে বাস করার জন্য। দুর্ভিক্ষের কারণে তারা উভয়ই কেনান থেকে মিশরে চলে যান, যেখানে আব্রাহাম হ্যাগার নামে এক মিশরীয় উপপত্নী গ্রহণ করেন তার স্ত্রী সারার সেবা কর্মের জন্য। হ্যাগারের মধ্য দিয়ে আব্রাহাম ইসমাইলের পিতা হন। এই ইসমাইল উত্তর আরবদের পূর্বপুরুষ। পরবর্তীতে সারা আব্রাহামকে একটি পুত্র সন্তান উপহার দেন যার নাম ইসাহাক। ইনি ইহুদিদের পূর্বপুরুষ। আরব ট্রেডিশন মতে ঈশ্বরের আদেশে আব্রাহাম হ্যাগার ও তার পুত্র ইসমাইলকে সঙ্গে নিয়ে হেজাজে গিয়ে মক্কার কাছাকাছি আরাফাত অঞ্চলে যান এবং সেখানে আব্রাহাম আল্লাহর প্রতি আনুগত্যে পুত্রকে কোরবানি করার ইচ্ছা প্রকাশ করেন। পুত্রকে উৎসর্গস্থানে নিয়ে যাওয়ার সময় শয়তান সম্মুখে আবির্ভূত হয় মুজদালিফা পর্বতে এবং আব্রাহামকে তার কর্ম থেকে বিরত রাখার চেষ্টা করে। কিন্তু আব্রাহাম শয়তানকে পাথর মেরে তাড়িয়ে দেন।
আব্রাহাম মিনার কাছে থাবির পাহাড়ের দিকে এগিয়ে যান পুত্রকে কোরবানি দেওয়ার জন্য, এবং খগর উত্তোলন করে কোপ দেওয়ার সময় স্বর্গীয় হস্তক্ষেপে অবিশ্বাস্যভাবে পুত্রের পরিবর্তে একটা ভেড়া কোরবানি হয়ে যায়। কোরআনে এই ঘটনার বিবরণ আছে। কোরআনে যদিও আব্রাহামের কোনো পুত্রের নাম উল্লেখ নেই, তবুও ইসমাইলকে অনুমান করা হয়। মক্কাকে এক গৃহকাঠামোকে কেন্দ্র করে বলা হয় যে এই কাঠামো আদম কর্তৃক তৈরিকৃত, কিন্তু প্লাবনে ধ্বংস হয়ে যায়। আব্রাহাম ও ইসমাইল এই গৃহকে মন্দির রূপে খাড়া করেন, যা কাবাগৃহ বলে পরিচিত। এই গৃহ নির্মাণ কাজ শেষ করে আব্রাহাম হ্যাগার ও ইসমাইলকে মক্কার মরুভূমিতে ছেড়ে রেখে স্ত্রী সারার কাছে ফিরে যান। ছাতিফাটা তৃষ্ণা নিয়ে পানির খোঁজে হ্যাগার মক্কার নিকটবর্তী সাফা ও মারোয়া পর্বতের মাঝে ছোটাছুটি করেন। হ্যাগার ও তার পুত্র তৃষ্ণায় মারা যেত যদি না এক দেবদূত তাদের কাছে জমজমের কূপের সন্ধান দিত। জমজম কূপ এখন মক্কার কাবাঘরের 4 দেয়ালের মধ্যে। বলা হয় যে হ্যাগার ও ইসমাইলের কবর কাবাঘরের উত্তর দিকে অবস্থিত। বাইবেলের মতে আব্রাহাম হ্যাগার ও ইসমাইলকে কেনানের দক্ষিণ দিকে বীরশেবা মরুপ্রান্তরে ছেড়ে যান, মক্কার পর্বতের কাছে নয়। বাইবেল বলে যে পরানের মরুপ্রান্তরে ইসমাইল বসবাস করতে থাকেন, যা সিনানে অবস্থিত, হিজাজে নয়। বাইবেলের ভাষণে আব্রাহাম যে পুত্রকে বলি দিতে চেয়েছিলেন তিনি ইসমাইল নন, সারার পুত্র আইজাক বা ইসহাক। স্থিরকৃত বলির স্থান মক্কার নিকটে থাবির পর্বত নয়, জেরুজালেমের কাছে মরিয়া পর্বত। বাইবেলে এমন কোনো বিশ্বাসযোগ্য কাহিনী বর্ণিত হয়নি যে আব্রাহাম ও ইসমাইলের হিজাজের সাথে কোনো সম্পর্ক ছিল, অথবা মক্কা ও কাবার সাথে। প্রাক ইসলামী যুগের কোনো ট্রেডিশনে একথাও ছিল না যে হ্যাগার ও ইসমাইলের কবর কাবার পাশে। ইসমাইল ও তার মায়ের কাহিনী পরবর্তী সময়ে বের হয়ে আসে হিজরতের পরে। এ বিষয়ে মুসলিম পণ্ডিতদের মধ্যে মতভেদ আছে, 2 দল আছে। ইবনে মাসুদ, আল বাইদাবি এবং অন্য তাফসিরকারকগণ বলেন যে পুত্র ইসমাইলকেই কোরবানি দেওয়ার কথা ছিল, কিন্তু ওমর ইবনে আব্বাস ও আবদুল্লাহ ইবনে আহম্মদের মতো তাফসিরকারকগণ বাইবেলের ভাষণের সাথে একমত হয়ে বলেন যে কোরবানির পুত্র ছিল আইজাক বা ইসহাক। আধুনিককালে মিশরীয় পণ্ডিত ব্যক্তি তাহা হোসেন মন্তব্য করে প্রশ্ন তোলেন যে আদতে আব্রাহাম মক্কায় গিয়েছিলেন কিনা। আব্রাহামের ধর্মকে প্রফেট মুহাম্মদ প্রাধান্য দেন, যখন ইহুদিরা তাকে অস্বীকার করে প্রফেট বলে। ইসলাম ধর্মে আব্রাহাম নতুন ভূমিকায় উদিত হন। তিনি ইহুদি ছিলেন না, তিনি খ্রিস্টানও ছিলেন না, তিনি ছিলেন মুসলমান। আব্রাহাম ও আরবদের মধ্যে যে সম্পর্কই থাক না কেন, এটা পরিষ্কার যে পরবর্তীতে আরব ও ইহুদিদের মধ্যে একটা বাণিজ্য সম্পর্ক গড়ে উঠেছিল। বাইবেলে বর্ণিত আছে যে আব্রাহামের দহিদ্র জেকবের সময় আরব ব্যবসায়ীরা মশলাপাতি, মলম এবং গিলিড পর্বত থেকে সুগন্ধি দ্রব্য ইত্যাদি মিশরে বহন করে নিয়ে যেত বিক্রয়ের জন্য। জর্ডানের পূর্ব দিকে গিলিড উল্লেখযোগ্য বাণিজ্য এলাকা ছিল। এই পার্বত্য অঞ্চলকে গানাস গোত্র অধিকার করে। দক্ষিণ আরবের অরিব থেকে বাদশাহ সলেমান কাঠের তক্তা, মশলা, সুগন্ধি দ্রব্য, মূল্যবান পাথর ইত্যাদি আমদানি করতেন। খ্রিস্টপূর্ব প্রায় 990-এ সেবার রানী কিং সলোমনের দরবারে যান রাজকীয় তোফা সাথে করে। বাইবেলের বর্ণনা মতে সেই সময় আরবের সব রাজা ও গভর্নরেরা কিং সলোমনকে সোনারূপা উপহার স্বরূপ প্রদান করেছিলেন। খ্রিস্টপূর্ব আনুমানিক 880 অব্দে জুদার রাজা জেহোশাফট আরবদের কাছ থেকে 7700 ভেড়া ও 7700 ছাগল কর স্বরূপ গ্রহণ করেন। এর কয়েক বছর পরে 870 খ্রিস্টপূর্বাব্দে ইথিওপিয়ার কাছে বসবাসকারী আরবরা সম্ভবত হিজাজের জুদা আক্রমণ করে রাজপ্রাসাদ তছনছ করে এবং তাদের স্ত্রী পুত্রদের একমাত্র কনিষ্ঠ পুত্র ছাড়া সবাইকে তুলে নিয়ে গিয়েছিল। কনিষ্ঠ পুত্রের নাম ছিল জোহোয়াহাজ। এরপরে কোনো এক সময় ইহুদিরা শক্তি সঞ্চয় করে এবং 790 খ্রিস্টপূর্বাব্দে জুদার রাজা উজ্জিহা আরবদের পরাভূত করে। এরপরে কোনো এক সময় ইহুদিরা শক্তি সঞ্চয় করে এবং 790 খ্রিস্টপূর্বাব্দে জুদার রাজা উজ্জিহা আরবদের পরাভূত করে। 701 খ্রিস্টপূর্বাব্দে হেজিকিয়া রাজত্বের সময় কয়েকটি আরব গোত্র মিলে অ্যাসিরিয়ার সেনাচেরিবের সাথে জেরুজালেম আক্রমণ করে, কিন্তু এই অ্যাসিরিয়ান সৈন্যদলে প্লেগ আরম্ভ হলে অভিযান পরিত্যক্ত হয়। কয়েক হাজার সৈন্য রোগে মারা পড়ে।
এক শতাব্দী পরে খ্রিস্টপূর্ব 597 অব্দে ব্যাবিলনের নেবুচাঁদনজর জুদা আক্রমণ করে অধিকার করেন। জেরুজালেমের মন্দির ধ্বংসপ্রাপ্ত হয় এবং ব্যাবিলনে অধিকাংশ ইহুদি লোকজনকে বন্দী করে নিয়ে যান। বন্দীদের মধ্যে প্রফেট এজিকিয়েলও ছিলেন। তিনি আরবের অনেক স্থানের কথা উল্লেখ করে বলেছেন, আরবরা অনেক মূল্যবান দ্রব্যাদি ব্যাবিলনে রপ্তানি করত। বাইবেলে আরবদের ব্যাপারে শেষ বক্তব্যটি হল যে 445 খ্রিস্টপূর্বাব্দে জেশেম বলে একজন আরব অন্যদের সাথে মিলে নেহেমিরাকে জেরুজালেম শহর ও দেয়াল পুনর্নির্মাণে বাধা দিয়েছিল। ভারত সিন্ধু উপত্যকায় ও দক্ষিণ মেসোপটেমিয়ায় খনন করার ফলে যে সভ্যতার নিদর্শন পাওয়া যায় তা থেকে প্রমাণিত হয় যে আদিকাল থেকে প্রাক এরিয়ান ভারত ও সুমেরিয়ার মধ্যে যোগাযোগ ছিল। ব্যাবিলনিয়ান কালে ভারতের বাণিজ্য জাহাজ পার্সিয়া ও পার্সিয়ান গালফের আরব তীর প্রান্ত বাহরাইন ও ওমান হয়ে সাতিল আরব যাত্রা করেছিল। বাহরাইন ছিল ট্রানজিট পোর্ট। আরব দেশ থেকে ভারতে বিলাসী দ্রব্য রপ্তানির জন্য সমুদ্রগামী জাহাজ ভারতে সিন্ধু নদী ও অন্যান্য আর্যভাষী ভারত বন্দরের মুখ থেকে ছেড়ে যেত। ভারতের দক্ষিণ অঞ্চলে দ্রাবিড়ভাষী বন্দরটির থেকেও জাহাজ ছাড়ত। দক্ষিণ আরাবিয়ার সাথেও বাণিজ্য ছিল ভারতের। এডেন বন্দর এই অঞ্চলের সবচেয়ে বড় বাণিজ্য বন্দর ছিল। দক্ষিণ আরব ও পারস্য উপসাগরের ওয়ারহাউসগুলো ভারত ও শ্রীলঙ্কা থেকে আগত পণ্যদ্রব্যে ভর্তি থাকত। আরব দেশ থেকে প্রধান রপ্তানি দ্রব্য হল সুগন্ধি, গুল্ম ও পারফিউম। ভারত থেকে আরবে আমদানি হতো মণিমাণিক্য, হাতির দাঁত, দারুচিনি, গোলমরিচ, আদা, চাল, চন্দন, কর্পূর, রং ও দুষ্প্রাপ্য প্রজাতির প্রাণী যেমন ময়ূর ও বানর। স্ট্রারো উল্লেখ করেন যে তৈরি মধু বা গুঁড়ো ভারত থেকে রপ্তানি হতো। ভারতের তুলার কাপড়ের নাম ছিল, তাই সাদা কাপড়ের ও রঙিন কাপড়ের চাহিদা ছিল আরব বিশ্বে। চীন ও ভারত থেকে সিল্ক রপ্তানি হতো। ভারতীয় তীরধনুকের গুণগত মানের কদর ছিল আরব দেশে এবং প্রখ্যাত আরবীয় তীরন্দাজরা এই সব তীরধনুক ব্যবহার করত যুদ্ধক্ষেত্রে। ভারত থেকে বাঁশও আমদানি হতো বর্ষার ফলকের উপর লাগানোর জন্য। বর্ষার লম্বা হাতলটা ভারতীয় বাঁশের তৈরি। আরবে শক্ত কাঠের অভাব ছিল, তাই ভারতীয় কাঠ ও তক্তার কদর ছিল ব্যাবিলনীয় সময় থেকেই এবং শতাব্দী ধরেই তা চলেছে। বলা হয় যে তৃতীয় খলিফা ওসমান মদিনাতে প্রফেটের মসজিদ পুনর্নির্মাণের জন্য ভারত থেকে টিক কাঠের তক্তা আমদানি করেন মসজিদের ছাদ তৈরির জন্য। পারস্য খ্রিস্টপূর্ব 539 অব্দে মহামতি সাইরাসের অধীনে পারস্য সৈন্যদল ব্যাবিলন জয় করে এবং পারস্য সাম্রাজ্যের সূচনা হয়। আরবের ভাড়াটে সৈন্যরা সাইরাসের সৈন্যদলে যোগ দিয়ে ব্যাবিলনের পতন ঘটায়। এই সংঘর্ষে ব্যাবিলনের শেষ যুবরাজ বেলশাহাজার নিহত হন। তারপর সাইরাস উত্তর আরাবিয়ার দিকে অগ্রসর হয়ে গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র তাইমা অধিকার করেন। এই তাইমা ছিল ব্যাবিলনের প্রতিরোধ দুর্গ। এটাও রক্ষা পেল না। 525 খ্রিস্টপূর্বাব্দে সাইরাসের পুত্র কেম্বাইসেস আরব বেদুইনের সহযোগে মিশর জয় করেন। এই অভিযান সম্বন্ধে হেরোডোটাস মন্তব্য করেন যে অভিযানকালে মরুপ্রান্তরে আরবরা লাগাতার পানি সরবরাহ করেছিল পারস্য সৈন্যদের। কেম্বাইসের উত্তরাধিকার প্রথম দারায়ুস মধ্যপ্রাচ্যের আরও কিছু অংশ অধিকার করে নেন ভূমধ্যসাগর থেকে সিন্ধু নদ পর্যন্ত। তিনি স্কাইল্যাক্স নামে এক গ্রিক কাপ্তানকে সিন্ধু নদ থেকে ভারত সাগরের ওপর দিয়ে লোহিত সাগরে আধুনিক সুয়েজ খালের কাছে আর্সিনো পর্যন্ত সমুদ্রযাত্রায় পাঠান। দারায়ুসের এক উৎকীর্ণলিপি থেকে জানা যায় যে আরব দেশ তখন পারস্যের এক করদ রাজ্যের মর্যাদায় ছিল এবং তা ছিল পরবর্তী 2 শতাব্দী ধরে। 480 খ্রিস্টপূর্বাব্দে হেরোডোটাসের ভাষ্যমতে আরবরা অন্যান্য 56 জাতির মধ্যে একটি যারা পারস্য সম্রাট জারাক্সেসের সৈন্যদলে কাজ করেছিল এবং গ্রিকদের বিরুদ্ধেও যুদ্ধ করেছে। 331 খ্রিস্টপূর্বাব্দে গ্রিক বীর মহামতি আলেকজান্ডার পারস্য সম্রাট তৃতীয় দারিউসকে আরবেলার যুদ্ধে পরাজিত করে পারস্য দখল করেন। আলেকজান্ডারের মৃত্যুর পর পারস্য রাজ্য আলেকজান্ডারের সেনাপতি সেলুকাসের ভাগ্যে পড়ে। খ্রিস্টপূর্ব আনুমানিক 250 অব্দে উত্তর পূর্ব পারস্যে পার্থিয়ান বাহিনী গড়ে ওঠে এবং প্রথম আর্সাসের দখলকারী সেলুসিডের বিরুদ্ধে বিদ্রোহ করে এবং পার্থিয়ান বংশের পত্তন করে। এই পার্থিয়ানরা প্রাচীন পারস্য রাজা আকামেনিডদের বংশধর বলে দাবি করে।
এই পার্থিয়ানদের নেতা প্রথম আর্সাসেস আকামেনিয়ানদের মতো জোরাস্ট্রিয়ান ধর্ম পালন করে সেই ধর্ম চালু করে যান। প্রথম মিথ্রিডেটসের সময় পার্সিয়ান সাম্রাজ্য বর্ধিত ছিল ইউফ্রেটিস থেকে সিন্ধু নদ পর্যন্ত, বলতে গেলে সেলুসিডদের সমগ্র রাজ্য সিরিয়া পর্যন্ত। এদের প্রাদেশিক রাজধানীর মধ্যে একটি ছিল স্টেসিফোন, যা বর্তমানে মধ্য ইরাকের মাদায়েন। আধুনিক বাগদাদ থেকে দক্ষিণ পূর্বে টাইগ্রিস নদীর তীরে সেলুসিয়া গ্রিক ক্যাম্পের বিপরীতে অবস্থিত। খ্রিস্টাব্দ প্রথম শতাব্দীতে নিকট প্রাচ্যের অধিকাংশ রোমানরা গ্রিকদের সরিয়ে দখল করে নেয়। শুধু সেলুসিডরা বাকি থেকে যায় পুরনো শত্রু হিসেবে। অনেকদিন ধরে রোম ও পার্থিয়া প্রাধান্য পাওয়ার জন্য মুখোমুখি যুদ্ধ করছে। দ্বিতীয় খ্রিস্টাব্দে যখন পারস্যে সাসানিয়ান সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়, রোমকে এদের সাথেও পাঞ্জা লড়তে হয়েছিল। সাসানিয়ানরাও জোরাস্ট্রিয়ান ধর্মধারী। আরবে প্রাথমিকভাবে সম্পৃক্ত হয়ে পার্সিয়ানরা উট দিয়ে পানি টেনে সেচের জন্য একটি নতুন পদ্ধতি চালু করে। একে পানি চাকা বলা হতো। এছাড়া পার্সিয়ানরা আরবে খাল কেটেও ভূমিতে সেচের ব্যবস্থা করে। উপরন্তু পার্সিয়ানরা তথাকথিত আরবি ঘোড়ার প্রজনন ও শিক্ষার বন্দোবস্ত করে। 1000 বছর পূর্বে ব্যাকট্রিয়ান বন্য ঘোড়া পোষ মানানোর ব্যবস্থাও ছিল। তাদের পূর্বপুরুষেরা ছিল লিবিয়ান এবং মঙ্গোলিয়ান ধারার। পারস্য ঘোড়া বেশি মূল্যায়িত হতো যুদ্ধক্ষেত্রে ও সন্ধির সময়ে। যুদ্ধ ও রেসের জন্য বিশেষভাবে ঘোড়ার প্রজনন ও লালন পালন হতো সেখানে। ঘোড়দৌড় প্রাচীন আরবদের প্রিয় শখের জিনিস। ঘোড়াদের আরোহী ছাড়া দৌড়ানো হতো, যেমন রোমে কর্সকও করা হতো। অনেক পরে ঘোড়ার পিঠে আরোহী চাপানো হয়েছে। যুদ্ধে উটের পিঠে চড়ে যোদ্ধারা আরোহী শূন্য ঘোড়াদের তাড়িয়ে নিয়ে যেত যুদ্ধক্ষেত্র পর্যন্ত পৌঁছানোর জন্য। শত্রুদের মুখোমুখি হওয়ার অবস্থায় ঘোড়ার পিঠে সাওয়ারে উঠত। প্রফেট মুহাম্মদ তাদের নিন্দা করেছেন, যারা স্থানীয় ঘোড়া ছেড়ে পার্সিয়ান ঘোড়া পছন্দ করত। পার্সিয়া থেকে আগত উৎকৃষ্ট মানের তরবারি ও তার খাপের প্রশংসা করেছে আরব কবিরা। বর্ম ও হেলমেটও পারস্য থেকে আমদানি করা হতো প্রাক ইসলামী যুগে। শুধু আরবরা নয়, তুর্কিরা ও ক্রুসেডাররাও এসব যুদ্ধাস্ত্র ব্যবহার করত। বন্ধুরা, আজকে তাহলে এখানেই শেষ করছি। কথা হবে আগামী পর্বে। আমাদের প্রকৃতি এখন বিপন্ন প্রায়। গাছ কেটে বন উজাড় করে আমরা নিজেরাই ধ্বংস করছি আমাদের পৃথিবীকে। প্রতিনিয়ত ঊর্ধ্বমুখী প্লাস্টিকের ব্যবহার ধ্বংস করে চলেছে আমাদের বনভূমি, সমুদ্র, নদী এবং ভূগর্ভ। আসুন আমরা গাছ লাগাই এবং প্লাস্টিক ব্যবহারে সচেতন হই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো শুভ বিদায়।